দেশে দেশে ঘুরে শেষে আনলাম কাবলি চানা স্পেশাল চানার আসল চা MDH চানা মশলা আসল মশলা yes yes MDH তাহলে কি দাঁড়ালো? এই সারা দিন ধরে যে ফেসবুক পোস্ট, যে টিভির সঞ্চালনা, একের পর এক যে ব্রেকিং নিউজ, কি দাঁড়ালো? মানে বাংলার যারা শিক্ষিত বেকার তাদের আরেকটা গ্রুপ আমরা কাল থেকে ধর্মতলায় পাবো। এটাই ব্রেকিং নিউজ নিশ্চয়ই দাঁড়ালো যে যেভাবে চাকরি প্রার্থীরা, দিয়ে আন্দোলনকারীরা, সাধু সন্তরা রাস্তায় নেমেছে, ঠিক সেভাবেই যারা কালকে অবধি মাস্টারমশাই ছিল তারা এবার রাস্তায় নামবে। 26,000 চাকরি, 26,000 চাকরি জাস্ট নট হয়ে গেল। কেন হলো? আপনারা হয়তো বলবেন সুপ্রিম কোর্টের জন্য, আপনারা হয়তো বলবেন যে দুর্নীতি হয়েছে বলে, আপনারা হয়তো বলবেন যে ব্যর্থতা আছে, প্রশাসনিক অদক্ষতা আছে, বা সিপিএম এর জন্য, বা বিজেপির জন্য, বা হয়তো আমাদের পোড়া কপাল। আমি বলবো 26,000 চাকরি খাওয়া হলো, তার কারণ বাংলার মানুষ একজনকে তার চাকরিটা বহাল তবিয়েতে করতে দিয়েছে। সে অপদার্থ পুলিশ মন্ত্রী হিসেবে, সে অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে, সে অপদার্থ মুখ্যমন্ত্রী হিসেবে, তারপরেও তার চাকরিটা চলে যায়নি। বেসরকারি কোম্পানি হলে এত দিনে তার চাকরিটা শুধু চলে যেত না, সে অন্য কোনো কোম্পানিতে চাকরি পেত না। আর রাজ্যের মুখ্যমন্ত্রী তার চাকরিটা রাখতে গিয়ে 26,000 চাকরি গেল। অভয়া বলে মেয়েটি যে চাকরিতে যুক্ত হয়েছিল, সে আর চাকরি করতে পারলো না, ধর্ষিতা হয়ে মর্গে, এবং তারপর মর্গ থেকে টেনে হিচড়ে তাকে চুল্লিতে ঢোকানো হলো। বাংলার এতগুলো চাকরি প্রতিদিন অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে আছে। আপনি হয়তো বলবেন অনেকগুলো কারণের জন্য। আমি অত সহজ জিনিস সহজভাবে দেখি। আমি বলবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বাংলার এতগুলো পরিবার পথে নামবে। এবং আমি আবারও বলছি, তৃণমূল কংগ্রেসের নৈতিক কোনো জায়গা নেই এই মুহূর্তে নিজেদের সপক্ষে কোনো কথা বলার। যদি সামান্যতম লজ্জা থাকতো তৃণমূল কংগ্রেসের, তাহলে তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা এখনো নিজেদের সপক্ষে এই কথাগুলো বলতো না, যে কথাগুলো এখন বলছে। নির্লজ্জের মতন, আমি বলবো নির্লজ্জের মতন। দেবাংশু ভট্টাচার্য কি বলেছে, কি টুইট করেছে, সেইটা আমি দেখাবো। যদি সামান্যতম লজ্জা থাকে, দেবাংশু ভট্টাচার্য হাত জোর করে ক্ষমা চাইবে। কি বলেছে একবার আমি দেখাবো, দেবাংশু ভট্টাচার্যের যে টুইট, এবং তারপর দেবাংশু ভট্টাচার্যের বক্তব্য। ভালো করে দেখুন। দেবাংশু ভট্টাচার্য লিখেছে, পেয়াদার তারা খেয়ে একটি গ্রামে কয়েকটা বদমাইশ ঢুকে পড়েছিল গা ঢাকা দিতে। অতএব লোকের মাঝে ওদের খুঁজি কিভাবে, আর খুঁজেই যদি না পাই তাদের ওদের শাস্তি কিভাবে দিই। আনাচে কানাচ থেকে বেরিয়ে এলো হাজার হাজার বুড়ো বাচ্চা দগ্ধ মৃতদেহ, কারণ গোটা গ্রামটাকে আগুন দিয়ে দেওয়া হয়েছিল। ইনসেনসিটিভ, অসংবেদনশীল এই ফেসবুক পোস্টটি করেছে দেবাংশু ভট্টাচার্য। হয়তো এটা লিখতে গেছিল বকটুইকে নিয়ে, যেখানে তৃণমূল কংগ্রেসের নেতারা একটা গোটা গ্রামকে আগুন জ্বালিয়ে দিয়েছিল। দেবাংশু ভট্টাচার্য হয়তো তৃণমূল কংগ্রেস করে বলে এটাকেই স্টাইল ভেবেছে। এটাই হয়তো অবচেতন মনে দেবাংশু ভট্টাচার্যের প্রথম মনে হয়েছে, কারণ তৃণমূল কংগ্রেস এইটাই করে। গ্রামকে গ্রাম আগুন জ্বালিয়ে দেওয়ার মতন মর্মান্তিক ভয়ঙ্কর ঘটনা অন্য কোনো রাজ্যে, অন্য কোনো দলের সময় বোধহয় হয়নি। দেবাংশু কি বলেছে দেখবেন। এখনো কি মিথ্যাচার তৃণমূল কংগ্রেস করে যাচ্ছে দেখবেন, শুনুন। দেখুন, ছোটবেলা থেকে শুনে এসেছি যে 10 জন অপরাধী ছাড়া পেয়ে যায় যাক,
কিন্তু একজন নিরপরাধীর যেন শাস্তি না হয়, এটাই নাকি আমাদের বিচার ব্যবস্থার মূল মন্ত্র। সেটা কি ভুল জেনেছিলাম নাকি আজকের দিনে এসে বদলে যাচ্ছে সেই ব্যাপারটা জানি না। দ্বিতীয়ত, কয়েকজন বদমাইশ যদি কোনো গ্রামে ঢোকে, জনবসতিপূর্ণ গ্রাম, এবং সেখান থেকে যদি সেই বদমাইশদের চিহ্নিত করা মুশকিল হয়, তার সলিউশন কি কখনো এটা হতে পারে যে সেই গ্রামে আগুন লাগিয়ে দাও, তাতে ওই 4 জন অপরাধী তারা মারা পড়বে? কিন্তু সেটা করতে গিয়ে যে নিরপরাধী মানুষগুলো মারা পড়েন বা তারা ক্ষতিগ্রস্ত হন, তাদের ক্ষেত্রে কি ন্যায্য বিচার করা হয়? ভালো করে বুঝুন, বাছাই করা সম্ভব নয়। তৃণমূল কংগ্রেস যাই বলে থাকুক, তৃণমূল কংগ্রেস যাই বলুক, আমাদের আসলে এই ধাক্কাটা লেগেছে তার কারণ আমরা তৃণমূল কংগ্রেসের সমস্ত মিথ্যা কথাকে সত্যি বলে ভেবেছি। বাছাই করা সম্ভব নয়। জেমস বন্ড বাছাই করতে পারবে না, জেমস বন্ড যোগ্য অযোগ্যকে আলাদা করতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যাই বলুক থাক না কেন, তৃণমূল কংগ্রেস মিথ্যা কথা বলছে। চাল এবং কাঁকড় আলাদা করা যায়, কিন্তু ভালো করে বুঝুন, এখন এই মুহূর্তে সমস্ত কিছু ডেমনস্ট্রেশন দিয়ে বোঝাতে হচ্ছে। ধরে নিন এই মুহূর্তে গ্লাসে জল রয়েছে, আমি খুব নির্দিষ্টভাবে পিসিআরকে বলবো এই ছবিগুলো দেখাতে। এক হাতে আমার জল রয়েছে, এক হাতে কালি রয়েছে, দুধ রয়েছে। এবার ধরে নিন আমি এই জলটি, সেই জলে কালি, ভালো করে বুঝুন, গ্রামে গ্রামে যারা রয়েছেন এই মুহূর্তে, সেই কালি এই মুহূর্তে এই জলে 1 ফোঁটা ফেলে দিলাম। এই দুর্নীতির কালি, এই দুর্নীতির কালি এই মুহূর্তে এই জলটিকে নীল রঙের বানিয়ে দিল পৃথিবীর কোন দেবাংশু ভট্টাচার্য, পৃথিবীর কোন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই কালির সাথে এই জলটি মেশানো অবস্থা থেকে কালি এবং জলকে আলাদা করতে পারবেন? কেউ পারবেন? দুধ এবং জল, এই দুধ এবং জল এই মুহূর্তে আমি দুধে জল বা জলে দুধ মিশিয়ে আপনাদের সামনে রেখে এই চ্যালেঞ্জটা করছি যে এই জলটি তার থেকে দুধ আলাদা করতে পারবেন? বা তার মধ্যে যদি এই মুহূর্তে আমি এই কালিটি মিশাই, এই মুহূর্তে কালিটি মেশানোর পরে এই মুহূর্তে যে জলটি আপনারা দেখতে পাচ্ছেন, আসলে তৃণমূল কংগ্রেস এই দুর্নীতিটা করেছে। এটা চাল এবং কাঁকড় বাছার মতন দুর্নীতি নয়। আপনি যেভাবে কালি, জল এবং দুধ আলাদা করতে পারবেন না, রাজহংস হলেও এখানে এই দুর্নীতিটা আলাদা করা যাবে না, ঠিক সেভাবে সুপ্রিম কোর্ট আলাদা করতে পারেনি। কোনোভাবে এটা আলাদা করা সম্ভব নয়। এই দুধ, এই জল, এই কালি, এই সমস্ত কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে এবং তৃণমূল কংগ্রেস ঠিক এইটা করেছে। তৃণমূল কংগ্রেস চ্যালেঞ্জ দিয়ে বলছি দেবাংশু ভট্টাচার্যকে, চ্যালেঞ্জ দিয়ে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, আপনারা যদি এই জল থেকে কালিটাকে আলাদা করতে পারেন তাহলে যোগ্য এবং অযোগ্য বেছে নেওয়া সম্ভব হবে। আদপে এটা সম্ভব নয়। তার কারণ দুর্নীতিটা ঠিক এভাবেই হয়েছে এবং এই গোটা দুর্নীতির যে জল, সেই জলের এই মুহূর্তে খেসারত গুনতে হচ্ছে বাংলার মানুষকে। কে বলেছে? তৃণমূল কংগ্রেসের। প্রথমত আমি অত বড় সড়ো অর্ডার কপি ইত্যাদি কে করেছে, কোন শ্রেণীতে এসছে, কোন ক্যাটাগরিতে এসছে, কোন সালে এসছে, আমি এসব ধরবো না, বলবো না। আমি শুধু একটা জিনিস জানি, 26,000 চাকরি গেছে, কারণ একটা চাকরি বহাল তবিয়তে আছে, সেটা মুখ্যমন্ত্রীর চাকরি। মুখ্যমন্ত্রীর অন্য রাজ্য হলে এই চাকরিটা থাকতো না। আমি শুধু এইটা জানি যে বেসরকারি কোম্পানিতে যদি কোনো সিইও এই অপদার্থ কাজটা করতো তাহলে তার চাকরিটা যেত, মুখ্যমন্ত্রীর চাকরি যায়নি। আমি শুধু এইটা জানি যে এই মুহূর্তে দুধ এবং জল, সেই দুধ এবং জল আলাদা আলাদা থাকলেও এই মুহূর্তে যেভাবে মিশিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে যোগ্য অযোগ্য, দুধ, জল, কালি আলাদা করা সম্ভব নয়। এবং সে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় যতই মিথ্যাচার করুক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও বোধহয় এর থেকে কতটা দুধ কতটা জল আছে আলাদা করা যাবে, কতটা কালি কতটা দুধ কতটা জল আছে আলাদা করা যাবে। শুধু কালি আছে, তার মধ্যে অল্প সংখ্যক দুধ আছে এবং তার সাথে সাথে জল আছে, আলাদা করা যাবে। দেবাংশু ভট্টাচার্যরা খুব সহজে বলে দিচ্ছে আলাদা করা যাবে। যোগ্য এবং অযোগ্য প্রার্থী আলাদা করা সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা করা সম্ভব নয়। তৃণমূল কংগ্রেসের যারা মুখপাত্ররা বড় বড় কথা বলছেন, কেন এখনো বোঝেননি? এখনো সম্ভব নয় এটা বুঝেছেন না? মনে হচ্ছে যে না, নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় কিছু না কিছু করবেন। করতে পারবেন না, বিশ্বাস করুন। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসেও যদি চলে যাওয়া হয়, এটা সম্ভব নয়।
তার কারণ এতটা দুর্নীতি হয়েছে, কেন বাছাই সম্ভব নয়? কেন এই কথাটা আমি 2024 সাল থেকে বলছি, ঠিক এভাবেই দেখিয়ে দেখিয়ে বলছি সম্ভব নয়। তার কারণ ভারতের ইতিহাসে বোধহয় এরকম ভয়ঙ্কর দুর্নীতি কোনোদিন হয়নি। আমি পিসিআরকে বলবো একবার দেখাতে কেন সম্ভব নয় বাছাই করা, ফুল ফর্মে দেখাবে এবং তারপর 30-70 ভালো করে দেখুন এই মুহূর্তে কেন সম্ভব নয়। সংরক্ষণের নির্দেশের পরেও উত্তরপত্রগুলো নষ্ট করে দেওয়া হয়েছে। কেন নষ্ট করে দেওয়া হয়েছে? কে দায়িত্বে ছিল? রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি? শিক্ষামন্ত্রীর নাম কি? বেশিরভাগ উত্তরপত্র পাওয়াই যায়নি। কেন পাওয়া যায়নি? ওএমআর শিটগুলো কোথায় আছে? জবাব চাইছে বাংলা। আচ্ছা, দুধ কা দুধ পানি কা পানি হবে। উত্তরপত্র পুড়িয়ে দেওয়া হয়েছিল। উত্তরপত্র পুড়িয়ে দেওয়া হয়েছিল কেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে যদি আমরা 294টি আসনে ভোট দিই, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে যদি আমরা বুঝতে পারি যে দুর্নীতিবাজ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় বললে আমরা যখন বিশ্বাস করি যে না এরা কোনো ধরনের কোনো চুরির সাথে যুক্ত নয়, তাহলে চুরি যদি হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন পদত্যাগ করবেন না? একটা চাকরি, 26,000 চাকরির পর আর একটা চাকরি কেন থাকবে? সেই চাকরিটা মুখ্যমন্ত্রীর চাকরি। মুখ্যমন্ত্রী কেন এই চাকরিটা নিয়ে থাকবেন? বাংলার মানুষ জানতে চায়। আমি কেন এই কথাগুলো বলছি? দুধ জল যেরকম আলাদা করা যাবে না, কালি এবং জল যেরকম আলাদা করা যাবে না, যোগ্য অযোগ্য মমতা বন্দ্যোপাধ্যায় হাজারবার বললেও, তৃণমূল কংগ্রেস হাজারবার বললেও আলাদা হবে না। এবং সে কারণেই হয়তো আমাদের প্রত্যেকের ভবিতব্য এখন চপ শিল্প। আসুন চপবাজি, কাশফুলের বালিশের কোম্পানিতে কাজ করি। আসুন আমরা সবাই এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং বলে কিছু না কিছু করার চেষ্টা করি। আমার খুব সিম্পল একটা কথা আছে, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষ জবাব চায়, ময়ূক জবাব চায়। আমি যে পয়েন্টারগুলো এখন দেখাবো সেই পয়েন্টারগুলোর কোন দিকে ইঙ্গিত করছে? মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দিন। মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপত্র নষ্ট করেছে কারা? তারা কি আপনার গভর্নমেন্টের কোনো এমপ্লয়ি, আপনার মন্ত্রী? যদি হয় তাহলে আপনি দায়িত্ব নিন, অনেক হয়ে গেছে দায়িত্ব না নেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় যদি উত্তরপত্র নষ্ট করে শিক্ষা দপ্তরের কর্মীরা, শিক্ষামন্ত্রী জেলে, আপনি কেন নিজের পদত্যাগপত্রটা দেবেন না? দ্বিতীয় প্রশ্ন, উত্তরপত্র কারা নষ্ট করেছে? দুর্নীতির তথ্য প্রমাণ নষ্ট করেছে কারা? মঙ্গল গ্রহের প্রাণী, ইউরেনিয়াম, প্লুটোনিয়াম এই সমস্ত খনিজ পদার্থ থেকে তাদের আবিষ্কার হয়েছে না তো? তারা তৃণমূল কংগ্রেসের। তাহলে আপনি কেন দায়িত্ব নেবেন না? কেন ক্ষমা চাইবেন না? 3 নম্বর প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো জবাব দিতে হবে। অ্যাকাউন্টেবিলিটি বলে একটা ব্যাপার আছে। আপনি লন্ডনে গিয়ে শিল্প বুঝিয়ে আসছেন, আর শিল্পপতিরা যদি অ্যাকাউন্টেবিলিটি চায় আপনাকে তো বলতে হবে। এটা কর্পোরেট স্টাইল। ঘুষ নিয়ে অযোগ্যদের চাকরি দিয়েছে কারা? অমিতাভ বচ্চন, শাহরুখ খান নয় তো? অরিজিৎ সিং গান গাইতে দিয়েছে নয় তো? শ্রেয়া ঘোষাল গান গাইতে গাইতে দিয়েছে নয় তো? তৃণমূল কংগ্রেসেরই তো, রাজ্য সরকারেরই তো। তাহলে কেন রাজ্য সরকারের মাথা তিনি পদত্যাগ করবেন না? 26,000 চাকরির কাছে আরেকটা চাকরি যাক না, সরকারি চাকরি, মুখ্যমন্ত্রীর চাকরিটা যাক। এরপরের প্রশ্ন, কাদের দুর্নীতির ফলে যোগ্যরা পথে বসলো? কাদের দুর্নীতির ফলে? এসইউসিআই, আইএসএফ, কারা দুর্নীতি করেছিল? মঙ্গল গ্রহের সিন্ধু ঘটক এসে দুর্নীতি করে গেছে, আলিপুর চিড়িয়াখানার বাঘটা এসে দুর্নীতি করে গেছে। কারা করেছে? তৃণমূল কংগ্রেস করেছে তো। এত বড় বড় লেকচার আমি শুনবো না, সহজ কথা সহজভাবে আমাকে বুঝিয়ে দিন। যদি আপনার ডিপার্টমেন্টের, আপনার ক্যাবিনেটের লোকেরা যুক্ত হয়, আপনি কেন এর মধ্যে যুক্ত হবেন না? তার জবাব চায় বাংলা। অ্যাকাউন্টেবিলিটি কোথায়? লন্ডনে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সভাসদরা অ্যাকাউন্টেবিলিটির জন্য তো, শিল্প আনার জন্য তো, কর্পোরেট স্ট্রাকচার তৈরি করার জন্য তো, সেমিকন্ডাক্টর প্লান্ট করার জন্য তো। সেমিকন্ডাক্টর প্লান্টের যদি সিইও এই কাজটা করতো, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে তার চাকরিটা থাকতো না। এই বিরাট দুর্নীতির চক্র কারা চালিয়ে গেল? বাংলায় কারা এই দুর্নীতির চক্র চালিয়ে গেল? এই দুর্নীতির চক্র কোথায় হয়েছে? টিম্বাকতুতে, ভেনেজুয়েলাতে, ভিয়েতনামে, নিকারাগুয়াতে, আমেরিকাতে, মেক্সিকোতে, কোথায় হয়েছে? পাবলো পিকাসো করেছে, লিওনার্দো ডা ভিঞ্চি করেছে। কে করেছে? তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত। তৃণমূল কংগ্রেস মানে কারকে বুঝি আমরা? মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রামে গ্রামে তৃণমূল কংগ্রেস মানে কি? মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কেন অ্যাকাউন্টেবিলিটি নেবেন না? মমতা বন্দ্যোপাধ্যায় কেন নিজের পদত্যাগ পত্রটা দেবেন না? আজ তার জবাব বাংলার মানুষ চায়। আমার খারাপ লাগছে। আমি আজ চাকরি প্রার্থীদের
আনিনি, আমি গেস্ট টিমকে, আমার পিসিআরকে বলেছি আমরা চাকরি প্রার্থীদেরকে রাত 8টার সময় নিজের পরিবারের সাথে সময় কাটাতে দিতে চাই, আমরা চাকরি প্রার্থীদের আনতে চাই না, কারণ এটা চাকরি প্রার্থীদের বিষয় নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় 26,000 চাকরির পরে আরেকটা চাকরি, নিজের চাকরিটা, সেখান থেকে ইস্তফা দেবেন কি দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই বিষয়টা হলো লাল জল, নীল জল এবং সাদা জলের, অর্থাৎ এই চাল থেকে কাকড় বাঁচা যায়নি আর কাকড় থেকে চাল বাঁচা যায়নি, এই সমস্ত কিছু শোনার সময় নেই। তার কারণ যোগ্য এবং অযোগ্য, যোগ্য এবং অযোগ্য প্রার্থীদেরকে আসলে এভাবে আপনারা গুলিয়ে মিলিয়ে এক করে দিয়েছেন। কে বাঁচবে এটা? স্বয়ং ভগবান এলেও এখান থেকে দুধ এবং জল, কালি এবং জল আলাদা করতে পারবে? জেমস বন্ড এলে, ব্যোমকেশ বক্সি এলে, ফেলুদা এলে, মিতিন মাসি এলে কে করতে পারবে? মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে কালিটা আলাদা করে বেছে আবার 20 ml কালি রেখে দিতে পারবেন এই সিরিঞ্জে? যদি পারেন হাত জোড় করে ক্ষমা চেয়ে নেবে বাংলার মানুষ। আমি ময়ূখ রঞ্জন ঘোষ হাত জোড় করে বলবো আমি যা কভারেজ করেছি সব মিথ্যে। পারবেন এই সিরিঞ্জের মধ্যে যে কালিটা আমি এই জলে ফেললাম সেই কালিটা আবার বের করে নিতে পারবেন? সুপ্রিম কোর্টকে বড় বড় কথা বলছেন, হাইকোর্টকে বড় বড় কথা বলছেন, আর আপনার কোনো কাজ নেই, আপনার কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, শুধু চপ ভাজবে সবাই মিলে। আসুন সবাই মিলে চপ ভাজি, আসুন সবাই মিলে কাশফুলের বালিশের ফ্যাক্টরিতে কাজ করি। এভাবে বাংলাকে ক্রমশ পেছনের দিকে এগিয়ে নিয়ে যাবো, যে ব্যাক ওয়াক, রেট্রো ওয়াক যাকে বলে। পিছিয়ে 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 একটা সময় দেখবো যে বাকি সবাই এগিয়ে গেছে, আসাম এগিয়ে গেছে, উত্তরপ্রদেশ এগিয়ে গেছে, ঝাড়খণ্ড এগিয়ে গেছে, ওড়িশা এগিয়ে গেছে। এই ছেলেটিকে কি উত্তর আমি দেব? ক্যামেরা এবং বুম যখন সামনে বাড়িয়ে দিচ্ছি, কি প্রশ্ন করব তাকে? আপনার কেমন লাগছে চাকরিটা হারিয়ে? কি প্রশ্ন করব তাকে? আপনি একটু বলুন তো, সুপ্রিম কোর্টের এত নম্বর ধারার এত নম্বর জিনিসটা আপনার কেমন লাগলো? কি প্রশ্ন করব তাকে? ক্যামেরা অন করলে গোটা বাংলার হাহাকার, মমতা বন্দ্যোপাধ্যায় জবাব চায়। বাংলা তো আইটি সেল বিভিন্ন সময় ফ্রেম বাই ফ্রেম দেখে, ময়ূখ বাঁ দিকে গেল না ডান দিকে গেল, এই সময় সরকারি চিঠি একটা এলো। আজকে দেখছেন না আপনারা? এই প্রশ্নগুলোর উত্তর নেই আপনাদের কাছে। এই ছেলেটিকে কি জবাব দেব? গোটা নিউজ রুম চুপ করেছিল যখন এই বাইকটা লাইভ টেলিকাস্ট হচ্ছিল। আপনারাও যদি সামান্যতম, তৃণমূল কংগ্রেসের সেই নেতাদের বলছি, সামান্যতম লজ্জা থাকে, আপনাদেরও এই মুহূর্তে চুপ করে যাওয়া উচিত। দেখুন, শুনুন। ছেলে আছে, আমি আজ পর্যন্ত কোনোদিন দুর্নীতির সাথে ছিলাম না। আমি সত্যি, আমার একটা ছেলে আছে, আমি কোনোদিন দুর্নীতির সাথে ছিলাম না। আমি কোনোদিন আজ পর্যন্ত আমার ক্যারিয়ারে, জীবনে যত সততার সাথে আমার একাডেমিক মার্কস অনেক খেটেছি জীবনটা, সারা জীবনের পরিশ্রম। আমি জানি না, আমার ছেলে, ছোট ছেলে, আমরা একটা কোনো এলিগেশন নেই। ইন্টারভিউ দিয়েছি, পেয়েছি। ইন্টারভিউতে 10-এ 5.3 দিয়ে দুর্নীতি করে 5.3 থেকে 10-এ গায়। একাডেমিক্স মার্কস আজকে নিয়ে আসছি 35 পেয়েছি। দুর্নীতি করলো তারা চাকরি করবে। 55-তে 38, 53 সাদা খাতা নয় আমার, 55-তে 38 পেয়েছি। একটা কোনো এলিগেশনস নেই। আমার মতো এখানে কয়েকশো লোক আছে। বলেন, একটা ট্র্যাজেডির পরে একটা কমিক সিন প্রচন্ড দরকার হয়, নয়তো দম বন্ধ করা লাগে, হল থেকে লোকে বেরিয়ে যায়। অসম্ভব দম বন্ধ করা একটা মুহূর্তে, এই মুহূর্তে বাংলা টেলিভিশনের 1 নম্বর শো জবাব চায় বাংলাতে আপনারা যাতে চ্যানেলটা বন্ধ না করে দিতে পারেন, আমিও এই সময় আপনাদেরকে একটা রিলিফ দিচ্ছি। প্রত্যেকটা খারাপ জিনিসের সাথে একটা ভালো জিনিসের ইঙ্গিত বহনকারী একটা জায়গা থাকে। যে ভদ্রলোক ভেবেছিল শিক্ষক হবে, সে ভদ্রলোকের জন্য অল্টারনেট বিজনেস মডেল মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি নিজে পদত্যাগ করবেন না, যার চাকরিটা যাবে না, তিনি দিয়ে রেখে দিয়েছেন। কেন কাটছে এরা? আসুন সবাই মিলে চপ শিল্পের সাথে যুক্ত হই। বা মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছেন, কাশফুলের বালিশ, বড় কাশফুলের ইনভেস্টমেন্ট নিশ্চয়ই লন্ডন থেকে আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে নিশ্চয়ই লন্ডনের ইনভেস্টমেন্ট মডেলটা বুঝিয়ে দেবেন, সৌরভ গঙ্গোপাধ্যায় বুঝিয়ে দেবেন, ক্যাপ্টেন সাহেব নিশ্চয়ই বলে দেবেন যে কোনো চিন্তা করো না, আমার স্টিল প্ল্যান্টে চলে এসো, তোমাদের ভালো চাকরি দেবো। কবে বলবেন সেটা জানতে চায়, জবাব চায় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় এই চরম ট্র্যাজেডির মাঝখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেই পুরনো বিজনেস মডেল এবং আইডিয়াগুলো একবার শুনি না, ইসিআরকে বলবো চালাতে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শুনুক এটা। বাচ্চাদের জন্য তুলোর পিলো ইউজ করে, মানে বালিশ। এই কাশফুল দিয়ে কত ভালো হতে পারে। এই কাশফুলগুলো তুলো মিশিয়ে দিয়ে একসাথে, যদি কাশফুলের সংখ্যাটা বেশি হয়ে যায়,
এ তো তুলোর থেকে অনেক হালকা। ভাববেন এক একটা জিনিস আছে গ্রামগঞ্জে অনেক জায়গায় এখনো পড়ে আছে, যা দিয়ে আপনার ব্যবসা হতে পারে। আপনারাই বা গ্রামে গঞ্জে এই কাশফুলগুলো তুলে একটু আটা টাটা লাগিয়ে যাতে ঝরে না যায়, কতকে বেরিয়েছে আজকাল। এগুলো দিয়ে ফুলদানিতে ফুল রাখার ব্যবস্থা করতে পারেন। এই কাশফুল লোকে কিন্তু পছন্দ করে বাড়িতে রাখতে। মমতা বন্দ্যোপাধ্যায়কে যখনই আমরা এই প্রশ্নগুলো করি, বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সেই বাইকটাও আমি টিচারকে বলবো আনাতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় মজার একটা কথা বলেছিলেন, যেখানে চাকরি নেই, রিপাবলিক বাংলা তাহলে হলো কি করে? রিপাবলিক গুজরাট হয়েছে, রিপাবলিক কন্নড় তখনও হয়নি, হয়েছে ঠিকই ঠিকই। এই মডেলটা বাংলার মুখ্যমন্ত্রী তিনি দেখিয়ে দিচ্ছেন। আসলে কিসের দরকার সরকারি চাকরিগুলো করে? কি দরকার? সেখানে ফ্ল্যাট বাড়ি হোক না। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দিই। প্রিয়ন্তী রায় সমাজকর্মী রয়েছেন, নীলাদ্রি ভট্টাচার্য আইনজীবী রয়েছেন, সৈকত গিরি সিপিআই নেতা রয়েছেন, অরিত্র দত্ত বণিক অভিনেতা রয়েছেন, অরিত্র সাহা রাজনৈতিক কর্মী রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব মোটিভেশনাল স্পিচ দেন, লন্ডনে যেরকম দিচ্ছিলেন। কাশফুল ছাড়াও অনেক কিছু করার আছে বাংলাতে। চপ শিল্প যেরকম, চপ শিল্পটায় চাকরি যাওয়ার সম্ভাবনা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন একবার শুনি। আমার পাড়ায় দুটো ছোট্ট ছোট্ট তেলে ভাজার দোকান আছে, ছোট্ট দোকান, একেবারে ছোট্ট জায়গা। মানে কি বলবো, হয়তো আমার স্টেজটা দেখতে পাচ্ছেন, এই যে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে আছি, এই একটা আছে আর আরেকটা রাখলে এইটুকু দোকান। তারা আজকে এত তাদের বিক্রি যে আজকে তারা বড় বড় 3তলা 4তলা সব বাড়ি তৈরি করেছে। আজকে শুরু করুন টাকা দিয়ে, চিন্তার কোনো কারণ নেই। আগামী দিন দেখবেন আপনি 5 কোটি টাকা। আমি সময় নষ্ট না করে এই মুহূর্তে যারা অতিথিরা রয়েছেন তাদের কাছে যাব এক এক করে। আমি বিতর্কের জায়গা নেই, কারণ কি আমরা সবাই মোটামুটি কনভিন্স যে আমাদের বাংলাতে ভবিষ্যৎ এখন চপ শিল্পই। সেমিকন্ডাক্টর প্লান্ট আসবে হয়তো, কিন্তু সেমিকন্ডাক্টর প্লান্ট কবে আসবে জানি না। আসামে আমি খবর পেলাম যে ইতিমধ্যে ল্যান্ড মার্কিং থেকে শুরু করে বিদেশি যারা রয়েছেন তারা অলরেডি চলে এসেছেন। ভারতের যে 2টো প্লান্ট হচ্ছে তার মধ্যে একটা আসামে হচ্ছে। আমাদের ছেলেমেয়েরা হয়তো আসামে যাবে কিছুদিন পরে সেমিকন্ডাক্টর প্লান্টের কাজ করতে। তাদের যাওয়ার কথা ছিল সিঙ্গুরে। অরিত্র এই মুহূর্তে রয়েছে এবং নীলাদ্রি ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন। আমি নীলাদ্রি ভট্টাচার্য আপনার কাছে প্রথমে যাচ্ছি। নীলাদ্রি ভট্টাচার্য, সামান্যতম যদি অ্যাকাউন্টেবিলিটি সেন্স যেটা থাকা উচিত থাকে, এই 26,000 প্রায় 26,000 চাকরির পরে আরেকটা চাকরি যাওয়া উচিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকরিটা যাওয়া উচিত। আপনারা কেন কনভিন্স করছেন না ওনাকে? উনি পারছেন না অ্যাকচুয়ালি, মানে আমি সিরিয়াস বলছি। আপনি হয়ে যান মুখ্যমন্ত্রী, আপনি স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী হন। ময়ূর দেখো, এই মুখ্যমন্ত্রী কিন্তু কোনো চাকরি নয়, সি ইজ এ ডিউলি ইলেক্টেড মেম্বার। জনগণ, বাংলার জনগণ ওনাকে চিফ মিনিস্টার বানিয়েছে বিপুল ভাবে জয়ী করে। যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর স্যালারি কত? ওটারটা কোনো চাকরি। যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বা বিধায়কের স্যালারি কত? আজকে যে রায়টা দিয়েছে, আজকে যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর ফ্যান, লাইট, নবান্নর খরচা, এই সমস্ত কিছু কি মানে সরকার থেকে আসে না? আর সেগুলো আমাদের ট্যাক্সের টাকা নয়? কেন দেবো আমরা? কিন্তু জনগণই তো চুজ করেছে। হ্যাঁ, জনগণ চুজ করেছে এবং জনগণ এই মুহূর্তে ভোগান্তিটাও জনগণেরই হচ্ছে। চুজ করেছে এই মুখ্যমন্ত্রী যে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী হবে। আপনাদের খারাপ লাগছে না? সিপিএম এর আপনাদের খারাপ লাগছে না? তৃণমূল বাড়িরও তো অনেকের নিশ্চয়ই চাকরি গেছে, ধ্বংস করে। আজকে তো এই বাংলার জনগণই ওনাকে ইলেক্ট করে এনেছেন। বাংলার জনগণ যদি ইলেক্ট করে আনে, মোরাল রেসপন্সিবিলিটি যদি থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় এখন নিজে বলবেন যে আমি পারছি না, আমি রিজাইন করছি। অগ্নিকন্যা লড়াই করে আজকের দিনে খুব ভালো, খুব ভালো। ইজ এ সিএম বাট ডিউলি ইলেক্টেড সিএম। এই কথাটাকে ভুলে যাও। তাহলে আপনি যখন এতই কথা বলছেন, আমাকে একটা কথা বলুন নীলাদ্রিদা, খুব স্পেসিফিক আমার জানার ইচ্ছা। এই চাল থেকে কাঁকড় আলাদা, কাঁকড় থেকে চাল আলাদা, এই বড় বড় কথা বলছেন আপনারা কথায় কথায় আদালতকে থেকে শুরু করে সবাইকে চোর বলে দিচ্ছেন, কারাপ্টেড বলে দিচ্ছেন। আপনারা নিজেরা এই দুধ, জল এবং কালি, এই তিনটেকে আলাদা পাত্রে রাখতে পারবেন? এগুলো আমি তিনটেই মিশিয়ে রেখে দিয়েছি, পারবেন?
সেটা হ্যাঁ কি না? কোনো ভুল হয়ে গিয়ে থাকে, পারবেন কি পারবেন না করার, সেটাকে সংশোধন করা। আমার সংশোধনের কোনো জায়গা নেই, সংশোধন একটাই, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পদত্যাগ করুন, সংশোধনের জায়গা একটাই। আমি কোনো ইনিয়ে বিনিয়ে কথা বলছি না, মিনমিন করে কথা বলছি না, আমি একদম ক্ল্যারিফাই। মিনমিন করে আমি বলছি, তোমাদের চ্যানেলটা মিনমিন নয়, মিনমিন চ্যানেল নয়, বাংলা সবাই জানে। আমরাও যারা, তাহলে কবে কনভিন্স করবেন মুখ্যমন্ত্রীকে? চাকরিটা এবার ওনার চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো না। এই মুহূর্তে কাউকে তো একটা দায়িত্ব নিতে হবে দাদা। 26,000 ছেলে মেয়ে তারা রাস্তায় বসে থাকবে, এটা তো হতে পারে। কে নিয়েছে? কি দায়িত্ব নিয়েছে? দেখুন, আমরা এত আপনাদের মতন বড় বড় লেকচার জানি না। আমাকে বলুন, আমি জানি না, আমাকে স্পেসিফিক্যালি বলুন, এই ছেলে মেয়েগুলোর চাকরিটা, এই হেনস্থা, এটা কেন এই বাংলাতেই শুধু হচ্ছে? সরকারি চাকরি মানে আমরা জানতাম সিকিউরিটি। have trust in the CM। উনি নিজে বলেছেন যে 7 তারিখ উনি সবার সঙ্গে মিট করেন। আর কত তারিখ দাদা have trust বলে আর কতগুলো ভোট যাবে? আদালতে হয়, তারিখ পে তারিখ আদালতে হয়, মুখ্যমন্ত্রী ওখানে হয় না। মুখ্যমন্ত্রী কতগুলো শিল্প এনেছেন? মুখ্যমন্ত্রী কতগুলো শিল্প এনেছেন তারিখ পে তারিখ বলে? সমাধান করার চেষ্টা। আচ্ছা, আমাকে একটা সিম্পল কথা বলুন, আমি তারপর অন্য অতিথিদের কাছে যাবো। মুখ্যমন্ত্রী স্পেন থেকে কোন শিল্প এনেছেন যার কাজ শুরু হয়েছে? মুখ্যমন্ত্রী লন্ডনে গেছিলেন আমাদের ট্যাক্সের টাকায়, সেখানে গিয়ে রেট্রো ওয়াক করলেন, সেখানে গিয়ে বক্তব্য রাখলেন একটা ক্যান্টিনে। শিল্প কতগুলো এনেছেন? যেদিন তোমাদের এই ডিবেটটা হচ্ছিল, আমি সেদিনও ছিলাম। সেদিন তোমরা বলেছিলে যে ব্রিটিশ এয়ারওয়েজ কবে আসবে। না, আমি বলেছিলাম ব্রিটিশের দালালি করছেন আপনারা। আমি বলেছিলাম তৃণমূল কংগ্রেসের নেতারা বোধহয় এবার রায় বাহাদুর পাবে, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিটিশদের প্রশংসা করছিল। কোন ইন্ডাস্ট্রি হতে গেলে প্রথমে ফিজিবিলিটি স্টাডি হতে হয়। আরে কবে দাদা, কবে? আমি টাইম চাই। আমি এই মুহূর্তে 8:24 বাজে, 8:30-এ কতগুলো ইন্ডাস্ট্রি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে টাইম চাই, তৃণমূল নেতাদের থেকে টাইম চাই। ভবিষ্যৎটা উজ্জ্বল হোক। আরে উজ্জ্বল ছাড়ুন, আপনাকে উজ্জ্বল আলো এইসব নিয়ে ভাবতে হবে না। আপনি টাইম দিন, আপনি ডেট দিন, টাইম দিন। কবে চাকরি হবে, কবে শিল্প হবে? অনেক হয়ে গেছে। কারোর তো ডেট টাইম, তো মৃত্যুরও ডেট টাইম হয় না, মৃত্যুরও ডেট টাইম হয় না, কিন্তু উনি তো মানে আপনি মানছেন যে বাংলা এখন মৃত্যু মুখে? আপনি মানছেন যে বাংলা এখন মৃত্যু মুখে এবং সেটার সম্পূর্ণ দায়িত্ব তৃণমূল কংগ্রেসের? সুপার কন্ডাক্টরের যেটা আছে বাংলাতে, কেন আপনারা এটা দেখান না? কেন যে মুকেশ আম্বানি 55,000 কোটি টাকা ইনভেস্ট করেছে বাংলার মধ্যে, এটা কেন দেখান না? এটা দেখান না, এটা কেন দেখাবো না? আমি তো এটাও দেখাচ্ছি যে সিলিকন ভ্যালিতে এই মুহূর্তে মুরগি চলে বেড়াচ্ছে। আপনি এটা বলতে পারবেন কেন সেমিকন্ডাক্টর প্ল্যান্টটা আসামে গেল, বাংলায় এলো না? কবে হবে? আমার নাতিপুতি দেখে যাবে কি? বাংলার যেটা অ্যালটমেন্ট আছে সেটা বাংলাতেই হবে। হ্যাঁ, বাংলাতে চপ শিল্প নিয়ে সবচেয়ে বেশি এন্ডোর্সমেন্ট করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেমিকন্ডাক্টর প্ল্যান্ট আসামে চলে যায়নি, প্লিজ। যেটা আসামের আছে সেটা আসামের আছে, যেটা আমাদের আছে সেটা আমাদের আছে। শুরু হবে, ইন ডিউ প্রসেস, ডিউ টাইম শুরু হবে। অরিত্র শুরু হবে, মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করবেন, সবকিছু হবে। কিন্তু আমি আবারও বলছি অরিত্র, মানে তুমি নিজেও কর্পোরেট বহু কনসালটেন্সি করো, এরকম অপদার্থতা যদি কোনো কর্পোরেট বা বেসরকারি সংস্থাতে যদি তার সিইও বা ম্যানেজিং ডিরেক্টর করতো, তার চাকরি যাওয়া শুধু নয়, সে হয়তো অন্য ইন্ডাস্ট্রিতে চাকরি পেত না। মানে যেভাবে তার HR ফাইল তৈরি হতো। আর এখানে সরকারি চাকরি যাচ্ছে সেটা বিষয় নয়, যে সরকারের মাথায় তার চাকরিটা কেন এতদিন ধরে আছে। দেখুন, একটা করে ক্লারিফাই করা প্রয়োজন। প্রথম কথা হচ্ছে যে যারা চাকরি হারিয়েছেন তাদের বলবো যে হাল না ছাড়তে এবং হতাশ না হয়ে পড়তে। তার কারণ আমি জাজমেন্টটা পুরোটা এখন অ্যানালাইজ করতে পারিনি, বেশ কয়েকটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমার হাতে এসছে। যেরকম একটা বলা হয়েছে এই জাজমেন্টে যে যারা এই বিভাগে চাকরি করার আগে অন্যান্য সরকারি বিভাগে কাজ করতেন কিংবা অন্য কোনো অটোনোমাস বডিতে কাজ করতেন, তারা 3 মাসের মধ্যে সেই পুরনো বিভাগে ফিরে যেতে পারেন। সেক্ষেত্রে এই ট্রান্সফারের যে প্রক্রিয়াটা সেটা ব্রেক ইন সার্ভিস হিসেবে ধরা হবে না, তারা চাকরিতে বহাল থাকবেন তাদের প্রিভিয়াস ডিপার্টমেন্টে। কিন্তু সরকারকে দায়িত্বের সাথে স্বচ্ছভাবে এই 3 মাসের মধ্যে তাদের এক ডিপার্টমেন্ট থেকে তাদের পুরনো যে ডিপার্টমেন্টে সেখানে ফিরিয়ে দেওয়ার যাবতীয় আবেদন প্রক্রিয়া ফর্মালিটি শেষ করতে হবে এবং ইনক্রিমেন্ট থেকে শুরু করে যা সিনিয়রিটি প্রিভিলেজ সেই কর্মীর পাওয়ার কথা সেগুলো তারা পাবেন। ফলে এই 26,000-এর মধ্যে থেকে আমরা যে কজন মানুষকে বাঁচাতে পারি সেটাই আমাদের এই মুহূর্তে প্রাইমারি লক্ষ্য হওয়া উচিত।
এবং এই যে আজকে আমরা আলোচনা করতে বসেছি আর কয়েক ঘন্টা আগেই নবান্নে মাননীয় মুখ্যমন্ত্রী একটা প্রেস কনফারেন্স করেছেন। আমি খুব মনোযোগ দিয়ে প্রেস কনফারেন্সটা শুনছিলাম দুপুরবেলা, কারণ এত বড় একটা ভাইটাল জাজমেন্ট এসছে, মুখ্যমন্ত্রী কিছু একটা বলবেন। আমি অনেক কিছু শুনলাম। তিনি সিপিএমকে দোষ দিলেন, তিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নোবেল দেওয়ার জন্য রেকমেন্ডেশন লেটার লিখবেন বললেন, তিনি বিজেপিকে দোষ দিলেন, তিনি হাইকোর্টকে দোষ দিলেন, সুপ্রিম কোর্টকে দোষ দিলেন, তিনি বললেন রায় মানি না। মোটামুটিভাবে তিনি দোষের যে শেয়ার সেটা সকলের মধ্যে সমবন্টন করলেন, কিন্তু একটা সরি এই শব্দটা তার মুখ থেকে উচ্চারিত হলো না। যিনি 1 ঘন্টা ধরে প্রেস বাইট দিয়ে বিভিন্ন লোককে বিভিন্ন রকম দোষারোপ করলেন, কিন্তু একবারও বললেন না যে 2016 সালে যে সময় এত বড় করাপশনটা হয়েছে আমি ছিলাম মুখ্যমন্ত্রী, এই যে সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট হয়েছে আমিই ছিলাম মুখ্যমন্ত্রী, ক্যাবিনেটটা আমার, পার্থ চট্টোপাধ্যায় আমারই বন্ধু, আমারই জুনিয়র, আমারই রাজনৈতিক কলিগ, যে আমারই কথায় দিনের পর দিন এই কাজগুলো করেছে। আজকে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। এই যে বাছাই করা যেত না যেত, এই নিয়ে মানুষের মধ্যে একটা ধোঁয়াশা আছে, স্পষ্ট করে দেওয়া প্রয়োজন। ঠিক, প্রথম কথা অরিত্র, আমি জাস্ট একটা পয়েন্ট যেটা আমি বলছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই চপ শিল্প বা এই সমস্ত কিছু নিয়ে, চাকরি শিল্প নিয়ে জিজ্ঞেস করলে ওনারা একটা কাউন্টার, তুমি যেমন বলে সরি বলে না, একটা কাউন্টার অ্যাটাকে চলে যান। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের প্রতিনিধি একবার জিজ্ঞেস করেছিলেন যে বাংলায় চাকরি হচ্ছে, এসএসসির চাকরি প্রার্থীরা চাকরি পাবে কবে, উনি কি বলেছিলেন আরেকবার মনে করানোর সময় এসেছে, একবার দেখি। 2021 সালে ডবল চাকরি প্রতিশ্রুতিতে এসেছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আমি বলেছিলাম ডবল চাকরি, তৃণমূল সুপ্রিমো বলেছিলেন ডবল চাকরি। চাকরি হচ্ছে না, তা চাকরির প্রার্থী আপনি তাহলে বাংলায় চাকরি করছেন কোথা থেকে? চাকরির প্রার্থীরা যারা বসে রয়েছে তারা কারা? আপনার চ্যানেল গুজরাটে কেন খুলতে পারেনি? গুজরাটে চাকরি নেই, বাংলায় সংবাদ মাধ্যম খুলেছেন কেন? বাংলায় চাকরি আছে বলে চাকরি পেয়েছেন। যারা রিপাবলিক বাংলা, রিপাবলিক গুজরাটি হয়নি কেন? রিপাবলিক মধ্যপ্রদেশ হয়নি কেন? হচ্ছে আমাদের একটার পর একটা চ্যানেল বাড়ছে, হবে সেদিনকে কথা বলবেন। বাংলায় সুযোগ রয়েছে, বাংলায় সুযোগ রয়েছে বলে আপনি চাকরি পাচ্ছেন। অরিত্র কি বলবে, একটা সরকার তার সুপ্রিমো বা তার সেকেন্ড ইন কমান্ডের, আমি জানি না এখনো সেকেন্ড ইন কমান্ড উনি কিনা, তার পারসেপশন হচ্ছে একটা বেসরকারি নিউজ চ্যানেল যেখানে 200 থেকে 300 জন হয়তো সাধারণত কাজ করেন, সেইটাকে তিনি শিল্প হিসাবে গণ্য করছেন। রিপাবলিক বাংলাতে হয়েছে সত্যিই তো, তার মানে তো চাকরি হচ্ছে, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। মানে এই রাজ্যে শিল্প সত্যি সিরিয়াসলি আসবে অরিত্র? দেখুন, আমার প্রত্যেক মানুষের তো একটা ড্রিম কোম্পানি থাকে। কেউ বলে কেউ মাইক্রোসফটে চাকরি করবে, কেউ বলে কেউ এরিকসনে চাকরি করবে। আমার যেরকম একটা ড্রিম কোম্পানি হচ্ছে লিপস অ্যান্ড বাউন্সে চাকরি করব। আপনার সাথে যদি অভিষেকবাবুর সক্ষতা থাকে আমার সিভিটা পাঠিয়ে দেবেন, যদি কোনো চাকরি বাকরি থাকে আমি লিপস অ্যান্ড বাউন্সে নিশ্চয়ই করতে রাজি আছি। এবং তাহলে কি হয়, সরকারি হাসপাতালগুলো ঢুকে যেতে পারবো, বাচ্চাদের ওয়ার্ডে বসে দোল খেতে পারবো, পান থেকে চুন খসলে বুক ধরে পিজিতে ঢুকে যাব, যেখানে সাধারণ নাগরিক হিসাবে গেলে মেঝেতে শুতে দেবে, সেখানে লিপস অ্যান্ড বাউন্সের কর্মী হিসাবে গেলে আমার ভিআইপি ট্রিটমেন্ট। ফলে এটা আমার একটা ড্রিম কোম্পানির মধ্যে পড়ছে। আমি লিপস অ্যান্ড বাউন্সে কাজ করতে চাই, যদি চাকরির সুযোগ হয় বলবেন, ইন্টারভিউ দিয়ে আসবো। এবার ঘটনা হচ্ছে, দেখুন আজকে বাংলায় যাদেরকে নিয়ে আপনি কথা বলছেন, এনারা কেন সরি বললেন না বা কেন দায়িত্ব নিলেন না, তার মূল কারণটা হচ্ছে এদের তো অবজেক্টিভই নেই। এরা এই কথাটা বুঝতে পারছে না যে 25-26 হাজার মানুষ তো ওখানে খাতায় কলমে লেখা রয়েছে, প্রত্যেকের বাড়িতে তো গড়ে 4 জন করে যদি আমি ধরি, তাহলে একটা পরিবারের টোটাল নাম্বার অফ স্টেক হোল্ডার আপনি ভেবে দেখুন, প্রায় 1 লাখের মানে বেশি, 1-1.5 লাখ মানুষ। এবং তাদের মধ্যে যেরকম এজিং অ্যান্ড এল্ডারলি রয়েছে, আবার কিছু শিশু রয়েছে যারা ছেলেমেয়েরা স্কুলে ভর্তি হয়ে গেছে। আজকে মুখ্যমন্ত্রী ইন্টারেস্টিং কথা, একটা ইম্পর্টেন্ট হাইলাইট করে দেওয়া প্রয়োজন। তিনি বলছেন যে আমি দেখে নেব, 7 তারিখে মিটিংয়ে যাব, আরও প্রায় 1-1.5 লাখ চাকরি আমাদের কাছে রয়েছে। এই সুপ্রিম কোর্টের অর্ডারের জন্যই নাকি চাকরিগুলো হচ্ছিল না, 1 লাখ চাকরি নাকি তার স্টকে রয়েছে। অথচ এত নাকি চাকরি ভ্যাকেন্সি সরকারি স্কুলগুলোতে, লাস্ট স্ট্যাটিস্টিক্স বলছে 5 থেকে 10 হাজার সরকারি স্কুল, প্রাইমারি আপার প্রাইমারি বন্ধ হয়ে গেছে। অধিকাংশ সরকারি স্কুলগুলি লাটে উঠে গেছে এবং সরকারি স্কুল থেকে বেসরকারি স্কুলে গার্ডিয়ানরা তাদের ছেলে মেয়েদের ভর্তি করার জন্য নিয়ে এসছেন। দেখুন, যে কোনো সভ্য সমাজের মূল ভিত্তি হচ্ছে শিক্ষা ব্যবস্থা। একটা সমাজ কোন দিকে ধাবিত হবে সেইটা সবার আগে ডিপেন্ড করবে শিক্ষা ব্যবস্থার উপরে। আর এই মুখ্যমন্ত্রী এবং তার যারা পারিষদ রয়েছে, প্রথম কথা কিছু মনে করবেন না, রাজনীতিতে আসতে গেলে একটা মিনিমাম এডুকেশন প্রয়োজন। অধিকাংশ মন্ত্রী আমলাদের যা কাণ্ড কারখানা, অধিকাংশই হচ্ছে পড়াশোনা জানে না, এবং তাদের কথাবার্তা, তাদের ভিশন, অবজেক্টিভ এবং তাদের কী ধরনের ডিগ্রি রয়েছে সেটাও আমার মনে হয় জালি। তার কারণ হচ্ছে এদের মানে আপনি যদি জিজ্ঞাসা করেন, ভারতবর্ষের সংবিধানটা সম্পূর্ণ পড়ে আসেনি কোনোদিন, তো এদের থেকে আপনি এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করবেন না। আমার কনক্লুডিং রিমার্ক আমি শেষ করছি যেটা বলে, দেখুন একটা জিনিস, আজকে এর পরেও আরেকটা ধাক্কা খাবে ডিএ মামলা নিয়ে, সেটাও আপনি নিশ্চিন্তে থাকুন, আবার আপনার প্রোগ্রামে আসতে হবে। রাজ্য সরকারের সব থেকে বড় যেটা আমার খারাপ লাগে, যে এখনো পর্যন্ত
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা অ্যাপোলজি স্টেটমেন্ট তারা দেয়নি, তারা সমস্ত দোষ দিয়ে যাচ্ছে পার্থ চ্যাটার্জি উনি তো জেলে আছেন, অমুকে জেলে আছেন, তার জন্য সমস্ত কিছু রিজলভ। ক্যাবিনেটটা ডিসলভ হওয়া প্রয়োজন। আমি মনে করছি এখানে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত হয়ে পড়েছে। এই ক্যাবিনেট কমপ্লিটলি দুর্নীতিগ্রস্ত, ক্যাবিনেট চলবে না। একদম। আমি সৈকত গিরির কাছে যাচ্ছি। সৈকত গিরি সাধারণত, মানে সৈকত গিরি বলে না, কোনো ব্যক্তিকে আমি আক্রমণ করবো না, বামপন্থীরা সাধারণত ওই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ চলে, অরিত্র দারুণ ম্যাচ চলে, আর গ্যালারিতে বসে ইস শোয়েব আক্তার খেলতেই পারলো না, আমরা খেলে দিতাম, ইস সচিন তেন্ডুলকার ব্যাটটা এত বাজে করছে, আমি হলে কিন্তু দেখিয়ে দিতাম, কাল মার্কসও খুশি হয়ে যেতেন। সৈকত গিরি আর কতদিন আপনাদের এই লেসার ইভিল তত্ত্বতে আপনারা ব্যালেন্স করে করে তৃণমূল কংগ্রেসকে সুবিধা দিয়ে দিয়ে এই কাজগুলো করবেন, যাতে করে আপনারা ওই মাঝে মধ্যে তৃণমূল কংগ্রেসের সাথে ছায়া যুদ্ধটা চালাতে পারেন? আপনারা বলে দিন না, আপনাদের মূল টার্গেট হচ্ছে ফিশ ফ্রাই ডিপ্লোমেসি। যতদিন না আপনারা জবাব চাই বাংলায়, ওই 2016 সালের ক্যাবিনেটে মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী দুজনের পদত্যাগ চাইবেন। যতদিন না সোজাসুজি আপনারা প্রশ্ন তুলবেন যে 2016 থেকে 2021 অবধি এই রাজ্যে এসএসসির এই দালালির ব্যবসাগুলো কারা করেছিল, চিনু হাজরা কে, শুভেন্দু অধিকারী কে, মমতাবালা ঠাকুর, ভারতী ঘোষ, দিব্যেন্দু অধিকারী। দেখুন আমি এই বিস্তারিত আলোচনায় যাব না। আজকের দিনটা সারা বাংলার যদি টার্গেট হয় তৃণমূল কংগ্রেসকে সরানোর, আপনারা ওপেনলি বলুন হ্যাঁ এই মুহূর্তে এক এবং একমাত্র আমাদের প্রধান শত্রু তৃণমূল কংগ্রেস, বলতে পারবেন এটা? মামলাটা লড়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলা লড়ার পরে তৃণমূল কংগ্রেস সবচেয়ে দুঃখজনক বিজেপি সিবিআইডির হাতে। আপনারা তো নির্বাচনের সময় সবচেয়ে বেশি রিলিফ দিয়ে যাচ্ছেন ভোট কেটে। মুশকিল এই সব সিরিয়াসের মাঝখানে আপনি কমিক সাবজেক্ট নিয়ে চলে আসেন। আমি তো এখনো বলে দিচ্ছি ভোট কাটুয়া শব্দটা, ভোট কাটুয়া শব্দটা সবচেয়ে বড় সমস্যা। প্রিয়ন্তি আসবো আমাকে একটা কথা বলুন ভাই ভাই, আমি দুজনকেই থামাচ্ছি। প্রিয়ন্তি আস্তে 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 আমাকে সৈকত শুনে নিন আমার কথা। আরে সৈকত আপনার কথা কেউ শুনতে পাচ্ছে না, আমাকে একটা সিম্পল কথা আমাকে বলুন। আমি সৈকত গিরির সাথে কথা বলছি। সৈকত আমাকে একটা কথা বলুন, সুজন চক্রবর্তী দমদমে ঠিক কত ভোট কেটে তৃণমূলকে সাহায্য করেছে, ঠিক সেভাবে কতগুলো আসনে আরে আপনারা ভোট কাটুয়া হিসেবে কাজ করছেন তৃণমূল কংগ্রেসের। চাকরি প্রার্থীদেরকে মুখ দেখাবেন কি করে? ভোট কাটুয়া হিসেবে কাজ করছেন সৈকত গিরি, ভোট কাটুয়া হিসেবে কাজ করছেন। আপনাদের কাজ হচ্ছে তৃণমূল কংগ্রেসকে সারা বছর ধরে একটা বিরোধী করা, এবং তারপর ভোটের সময় আপনারা ভোট কাটুয়া হিসেবে কাজ করছেন। আপনারা সিরিয়াস আমাকে বলুন, আপনারা সিরিয়াস মমতা বন্দ্যোপাধ্যায়কে তার তৃণমূল কংগ্রেসকে সরাতে আপনারা সিরিয়াস? আপনারা ভোটে সিরিয়াসলি হারাতে চান না? আমাকে একটা কথা বলুন, নো ভোট টু মমতা, এটা আপনারা চিৎকার করে বলেন না কেন? একমাত্র এজেন্ডা নো ভোট টু তৃণমূল, নো ভোট টু মমতা, বলতে পারেন আপনারা? স্লোগান আমাদের স্লোগান খুব ক্লিয়ার, খুব ক্লিয়ার, ভোট কাটা, আমরা হব ভোট কাটুয়া, আমরা হব ভোট কাটুয়া। এখানে ময়ূখ রঞ্জন ঘোষের কোনো সাবজেক্ট নাই। আবারও বলছি ব্যালেন্স করা বন্ধ করুন। চাকরি প্রার্থীরা আজ যে রাস্তায় বসেছে তার জন্য নরেন্দ্র মোদী দায়ী নয়, তার জন্য অমিত শাহ দায়ী নয়। এই ভোট কাটুয়া হওয়াটা বন্ধ করুন। টাকা নিল কে? শান্তিকুঞ্জ, শান্তিনিকেতন আর কে? বেশ প্রিয়ন্তি, আমি সাবজেক্টে আসব না, আমি প্রিয়ন্তি বলতে দেবেন? আরে আপনি বললেন, আমি শুধু আপনাকে একটাই কথা বলছি, ভোট কাটুয়া হবে না। আচ্ছা 30 সেকেন্ড, এক লাইন সাবজেক্টে আসুন। 30 সেকেন্ড বলুন। সৈকত বলে নিক, তারপর প্রিয়ন্তি এবং অরিত্রর কাছে অরিত্র একদম আমি একটু বলে নিই 3টে লাইন। প্রথম লাইন, ভোট কাটুয়া হবেন না। খুব বাজে এটা, বাংলার মানুষ খুব বাজে চোখে দেখবে আপনাদের এই তৃণমূল কংগ্রেসকে সাহায্য পাইয়ে দেওয়া ইলেকশনের সময়। এটা কেন করছেন সৈকত? ওই যে কারণে চিনু হাজরাকে বিজেপি পার্টি অফিসে বরং করে নেয়, যে কারণে শুভেন্দু অধিকারীকে বিজেপি বিরোধী দলনেতা বলে। যাই হোক, আমি 3টে লাইন বলে নিই। প্রথম কথা, খুব স্ট্রেট কাট, অযোগ্যদের বাধ্য করা হয়েছে টাকা দিতে, চাকরি কিনতে। এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায় মমতার সরকারের। 1, 2,
যোগ্যদের বাধ্য করা হয়েছে এই অযোগ্যদের সঙ্গে প্যারালাল হতে দাঁড়াতে। স্বাভাবিকভাবে অযোগ্যরা যাদেরকে টাকা দিয়েছে তাদের কাছ থেকে কড়াই গন্ডায় পাওনা বুঝে নিক। 2, যোগ্যরা তাদেরকে কেন সরকার বাঁচালো না? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করছেন। সরকারের কাছে সুযোগ ছিল, সরকার দায়িত্ব নিয়ে দুর্নীতিগ্রস্ত অযোগ্যদের আড়াল করতে যোগ্যদের রাস্তায় নামিয়েছে। 3, এই গোটা রাজ্য জুড়ে শুধুমাত্র আজকে 26,000 এসএসসি নয়, 50,000 প্রাইমারি, তারপর একের পর এক আপনারা নির্বাচনের সময় সামনে আসবে, আপনারা দায়ী। এই ছেলেমেয়েগুলো রাস্তায় বসেছে, আপনারাও ইকুয়ালি দায়ী, কারণ আপনারা তৃণমূল কংগ্রেসকে রিলিফ পাঠিয়ে দেন। তৃণমূল কংগ্রেসের অক্সিজেন মাস্কটা হচ্ছে বামপন্থীরা, তৃণমূল কংগ্রেসের অক্সিজেন মাস্কটা হচ্ছে বামপন্থীরা। কর্মী অভিজিতের খুনিদের শাস্তির দাবিতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে লড়াইটা লড়ছে, মোহাম্মদ সেলিম এন্ড কোম্পানি সেই লড়াইটাকে জলে ভেস্তে দিচ্ছে একমাত্র তৃণমূল কংগ্রেসকে রিলিফ পাইয়ে দিতে। মধু খাচ্ছিল বিজেপি, আপনারা কি করছেন? মমতার পাশে বসছিল, ভুলে গেলে চলবে? শান্তিকুঞ্জে বসে সব ঋতব্রত ব্যানার্জি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রেজ্জাক মোল্লা, 34 বছর আগেই প্রিয়ন্তী বলুন। আজকে দুপুরবেলা আমার একটাই পয়েন্ট, খুব স্পেসিফিক পয়েন্ট, এই বামপন্থীরা তারা গ্যালারিতে বসে দেখো কাঁদছে, এরা দেখো এই করছে, গ্যালারিতে আজকে বিজেপি আর রিপাবলিক আছে। বেশ, সম্পূর্ণ দায় ছেড়ে দিলেন। আমার খুবই খারাপ লাগলো যে 7,000 থেকে যারা 26,000 হাইকোর্টের রায় অমান্য করে 7,000 থেকে 26,000 আমি সৈকতের অডিও ডাউন করছি এবার। প্রিয়ন্তীকে 1 মিনিট সময় দিচ্ছি। এখনো কি করে বাংলার মানুষের সামনে আসছে তৃণমূল সরকারের তৃণমূল নেতারা? এদের মুখে তালি লাগিয়ে আমি দুজনের অডিও ডাউন করছি, আমি দুজনের অডিও শুনে নিন। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি অবাক হয়ে যাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কত কিছু না বললেন, সেটা শুনুন এবং তারপর আমি প্রিয়ন্তীর কাছে যাব এবং অরিত্রর কাছে যাব। শুনে নিন। আমাদের এই কেসে তো সিবিআই দেন এডুকেশন মিনিস্টারকে জেলে রেখে দিয়েছেন আজকে অনেক দিন হয়ে গেল। কই সে নিয়ে তো আমরা একটা কথাও কখনো বলিনি। তো একই অপরাধীর কবার শাস্তি হয়? একই অপরাধে একজন অপরাধী যদি আপনাদের কথায় হয়, তাহলে একজনের অপরাধে কজনের শাস্তি হয়? তর্কের খাতিরে যদি আমি ধরেও নিই, এর মধ্যে 2-4 জন আছে যাদের ওরা টার্গেট করেছে। যদি আমরা ডিটেলস পাই, স্টাডি করে, ইনভেস্টিগেশন করে, নিশ্চয়ই আমরা আমাদের দায়িত্ব দিলে আমরা সেটা করব। আর মনে রাখবেন, স্কুল সার্ভিস কমিশন ইজ অটোনমাস বডি, উই নেভার ইন্টারফেয়ার আর উই ডোন্ট ইন্টারফেয়ার। প্রিয়ন্তী 1 মিনিট সময় দিচ্ছি। বাংলার ভবিষ্যৎ এখন চপ শিল্পই। আমি বলবো অযোগ্যদের বাঁচাতে মাননীয় মুখ্যমন্ত্রী 26,000কে টেনে নিয়ে গেছেন সুপ্রিম কোর্টে, পুরো 26,000কে ভাসিয়ে দিলেন। আজকে আমি যখন ঘুম থেকে উঠে এই নিউজটি দেখে আমার এত খারাপ লাগছে, আমার পায়ের তলার মাটি চলে গেছে। কারণ আমিও একজন বেকার যুবতী, আমি সোশ্যালজিতে এমএ করে বসে আছি, আমার পায়ের তলার মাটি চলে গেছে রীতিমতো। যে কাল থেকে তারা কি করে চলবে, তাদের পকেটে একটু টাকা নেই, কি করে চলবে তারা এই রাজ্যে? প্রিয়ন্তী তোমার মাইকটা একটু, তোমার মাইকটা ঠিক জায়গায় নেই, একবার একটু সামনে নিয়ে কথা বলো প্লিজ। বল। আমি প্রিয়ন্তীর টেকনিক্যাল এরর যখন হচ্ছে, আমি একবার অরিত্রর কাছে যাব। অরিত্র এই মুহূর্তে রাজনৈতিক কর্মী হিসেবে এসেছে অরিত্র সাহা, আমি তারপর প্রিয়ন্তীর কাছে যাচ্ছি। অরিত্র সাহা, খুব স্পেসিফিক প্রশ্ন। আমি জানি তোমাদেরও হয়তো খারাপ লাগছে, কারণ তোমাদের কিছু করার নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন তোমরা কনভিন্স করছো না? দিদি, আপনি এবার রিটায়ার করুন, কেন বলছো না? ময়ূকদা, মমতা বন্দ্যোপাধ্যায় রিটায়ারমেন্টের প্রশ্ন পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় রিটায়ারমেন্ট করলেই যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে যাবে তার কোনো কথা নেই। না, অভিষেক বন্দ্যোপাধ্যায় হবে, স্বপ্নটাও দেখতে হবে না। না, মুখ্যমন্ত্রী কে হবে? অরিত্র কথাটা আসবো প্রিয়াদির প্রসঙ্গ নিয়ে টেনে। প্রিয়াদি বলছে আমি একজন বেকার যুবতী। ওনার দলের যে একদম সর্বোচ্চ প্রধান নরেন্দ্র দামোদর দাস মোদী বলেছিল 2014 সালে আমরা প্রতি বছর 2 কোটি বেকারত্বের চাকরি দেব, কিন্তু প্রিয়াদির চাকরিটা কিন্তু নরেন্দ্র মোদী এখনো দিতে পারবে। বিজেপি খুব বাজে, তোমরা তো ভালো। আরেকটা জিনিস আমি মনে করে দিতে চাই, 1993 সিপিএম এর জমানায় যখন প্যানেল বাতিল হয়েছিল তখন কিন্তু আমি 3 জনকেই থামাচ্ছি, শোনা যাবে না।
শোনা যাবে না, শোনা যাবে না। হয়তো বাইরে গিয়ে মিষ্টি খাবে যে 26,000 চাকরিটা চলে গেল, কিন্তু শোনা যাবে না। অরিত্র বলে না 30 সেকেন্ড, তারপরে প্রিয়ন্তী বলবে। অরিত্র বলে না 30 সেকেন্ড, তারপরে প্রিয়ন্তী বলবে। না, বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজকে লাড্ডু খাচ্ছে যে 26,000 চাকরিটা চলে গেল, কিন্তু যেই অযোগ্যদের ছেড়ে যেই যোগ্য লোকদের চাকরি গেল তাদের বিরুদ্ধে একবারও বলছে না। তাদের যোগ্যদেরকে সুপ্রিম কোর্টে টেনেছে কারা? আজকে যোগ্যদের ভাসিয়ে দিল কে? বাংলার মানুষ এই জন্য তাড়িয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় গ্যারান্টি দিয়েছে। আমার একদম সময় শেষ। আমি অরিত্র দেখো, এটা হচ্ছে অর্ডার কপি, এখানে নির্দিষ্টভাবে লেখা আছে ওএমআর গুলো নষ্ট করে দেওয়া হয়েছিল। কেন অরিত্র? আমি অর্ডার কপি খুব খারাপ হয়েছে, খুব খারাপ হয়েছে। এই অর্ডার কপিতে লেখা আছে স্টোর রুমে টাকা পাওয়া যাচ্ছে। আজকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াতে ক্রেডিবিলিটি কি আছে? রাজ্য সরকার তদন্তে সহযোগিতা করেনি কেন? ইন্ডিয়া আজকে যে রয়েছে সে কালকে বিজেপিতে চাকরি যাওয়ার জন্য তৃণমূল সরকার দায়ী নয়। আমার সময় একেবারে শেষ। আমি অরিত্র দত্ত বণিকের কাছে 30 সেকেন্ডসের জন্য যাব। দেখো, সবাইকে জুডিশিয়ারি সেন্টার সবাইকে ব্লেম করছে, তৃণমূল কংগ্রেস নিজেকে কোনোদিন ব্লেম করবে না। অরিত্র কি বলবে? না দেখুন, এতে আমি অবাক হচ্ছি না। তার কারণ হচ্ছে যে যখন এনজ্যাকের রুলটা পাস হবে তখন পার্লামেন্টে দেখবেন এরাই গিয়ে আবার বিরোধিতা করবে। এখন প্রশ্নটা হচ্ছে যে আমি যেটা বললাম, যেটা তো মুখ্যমন্ত্রীর বলা লাইনেই বাকিরা সবাই, মানে ওখানে তো একটাই পোস্ট, বাকি সমস্ত ল্যাম্প পোস্ট, তো সেই ব্যাপার আর কি, একটাই আলো দেখিয়েছে সেইখানেই যাচ্ছে। প্রশ্ন হচ্ছে বিচারপতি রায় ভুল দিয়েছে, মামলা করতে হলো কেন? আমি তো চাকরিতে যাব, চাকরি বাকরি করবো, বাড়ি চলে আসবো, মামলা করতে হচ্ছে কেন? এখানে যে কথাগুলো বলা হচ্ছে, ওএমআর শিট নেই, স্টেপ জাম্প, প্যানেল ক্লোজ হয়ে যাওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, WBSSC বলছে বোর্ডকে অ্যাপয়েন্টমেন্ট লেটারের ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, রেকমেন্ডেশন তারা দিয়েছিল, একের পর এক তথ্য জালিয়াতি। সময় একেবারে শেষ। আমি সবাইকে সেই একই কথা জিজ্ঞেস করে শেষটা করতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা এই দুধ, এই জল, এই জলের মধ্যে কালি, জলের মধ্যে দুধ, জল, কালি সবকিছু মিলিয়ে মিশিয়ে একাকার যেখানে হয়েছে সেটা আলাদা করে প্রথমে দেখান, তারপর বড় বড় লেকচার মারবেন কেন অযোগ্য যোগ্যকে আলাদা করা যায়নি, যোগ্যদের অযোগ্যদের আলাদা করা যায়নি, কারণ এটা চাল থেকে কাঁকড়কে আলাদা করার মতন বিষয় নয়। তৃণমূল কংগ্রেসের নেতারা এটা আসলে জলের মধ্যে কালি ছিটিয়েছেন, সেই দুর্নীতির কালি এমনভাবে গোটা সিস্টেমে ঢুকে গেছে, এটা কয়েক প্রজন্ম লাগবে। আর মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীর কি কাজ সেটা মানুষ শেখাবে, কিছু দিনেই শেখাবে। আগে আরেকটা চাকরি যাক, তারপর আপাতত একটা ছোট্ট বিরতি নিচ্ছে। বিরতির পর আমি ফিরে আসছি। ময়ূক রঞ্জন ঘোষ, সঙ্গে থাকুন। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।